আসসালামু আলাইকুম বন্ধুরা, ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলা শহর নাটোর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হালিমা আহমেদ। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও উত্তরা গণভবনের ইতিহাস ঐতিহ্য নিয়ে। বাংলাদেশে যে কয়টি রাজকীয় প্রাসাদ রয়েছে সেগুলোর মধ্যে একটি প্রাসাদ হচ্ছে এই উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ি। বন্ধুরা, এটিই হচ্ছে ঐতিহাসিক উত্তরা গণভবনের প্রধান ফটক। রিপন ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কেটে নিল। কত করে ভাইয়া? একজনে 20 টাকা। আচ্ছা, এটা হচ্ছে বড়দের জন্য, আর 5 বছরের ছোট বাচ্চাদের ফ্রি। আচ্ছা, তাহলে আমাদের 3টা দেন। সত্যি কথা বলতে কি, আপনারা যখন নাটোরের উত্তরা গণভবনের সামনে আসবেন তখন এই রাজকীয় ফটকটি যখন দেখবেন তখনই বুঝবেন আপনি কোনো সাধারণ জায়গায় প্রবেশ করতে যাচ্ছেন না, আপনি অবশ্যই কোনো রাজকীয় জায়গাতেই প্রবেশ করতে যাচ্ছেন। এই ফটকটির জৌলুস আজও আগের মতো আছে। ফটকটির উপরে যে বৃত্তাকার ঘড়িটি দেখতে পাচ্ছেন সেই ঘড়িটি আজও ঘন্টা দেয়, আর এই ঘড়িটি ফটকটির ভেতর বাহির দুই সাইড থেকেই দেখা যায়। এই ঘড়িটি ইতালির ফ্লোরেন্স থেকে আনা হয়েছিল। ঘড়িটির আরেকটি বিশেষত্ব হলো এটি একবার চাবি দিলে টানা 7 দিন ধরে চলে। বন্ধুরা, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই এখানকার রাজপ্রাসাদে যাওয়ার একমাত্র পথ, যেটা পানির উপর তৈরি করা হয়েছে। এই যে চিকন নদীর মতো জলধার দেখতে পাচ্ছেন এগুলো আসলে নদী না, এগুলো হচ্ছে পরিখা। তৎকালীন রাজা বাদশারা শত্রুর আক্রমণ থেকে প্রাসাদকে রক্ষা করার জন্য প্রাসাদের চারপাশে এইরকম পরিখা খনন করত। এই রাজবাড়িটির চারপাশেও আপনারা তেমন পরিখা দেখতে পাবেন। ওই সময় পরিখার উপর দিয়ে যাতায়াত করার জন্য ভাঁজ করে রাখা যায় এমন একটি সেতু ছিল। রাজা রানী বা রাজপরিবারের সদস্যরা যখন এই ফটক দিয়ে বাহিরে যেতেন কিংবা ভেতরে আসতেন তখন সেতুটি বিছিয়ে দেওয়া হতো, আবার চলে গেলে ভাঁজ করে গুছিয়ে রাখা হতো। আর এটিকে ভাঁজ করে গুছিয়ে রাখা যেত বলেই স্থানীয়রা একে জাদুর চং বলতো। উত্তরা গণভবনের বাহিরের দিকটা যেমন রাজকীয়, ভেতরের দিকটা বাহারি রঙের ফুল এবং সবুজ প্রকৃতির রূপে মোহনীয়। সবুজ প্রকৃতির চাদরে মোড়ানো প্রান্তরের একপাশে মূল প্রাসাদটি অবস্থিত। এটিই হচ্ছে মূল প্রাসাদ। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 সালে প্রায় 43 একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের আমলে 1897 সালের 10 জুন নাটোরের ডোমপাড়া মাঠে 3 দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। তবে শেষ দিন 1897 সালের 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় ও সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভিতরের বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। তিনি 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় 41.5 একর জমির উপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। তিনি মোগল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলেন। 1947 সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন পাশ হওয়ার পর দীঘাপতিয়ার রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধানে দীঘাপতিয়ার মহারাজাদের এই বাসস্থানকে 1967 সালে 24 জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালের
9ই ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। তিনি 1972 সালের 9ই ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে ভবনটি উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে। প্রাসাদের পিছন দিকে রয়েছে ফোয়ারা সহ একটি সুদৃশ্য বাগান। বাগানের এক কোণে রয়েছে প্রমাণ আকৃতির মার্বেল পাথরের তৈরি একটি নারী মূর্তি। 1947 সালের পর অবশ্য এ ভবনে আর কেউ বসবাস করেনি। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় নাটোর জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে উন্মুক্ত রয়েছে। প্রাসাদের ভিতর বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমাবেশ ও সমারোহ। ঢাকার জাতীয় স্মৃতিসৌধের শোভাবর্ধনকারী রোপণকৃত ফুল ব্রাউনিয়া ও কোকেসিয়া এখানকারই। এছাড়া অন্যান্য বৃক্ষের মধ্যে এখানে আছে রাজ অশোক, সৌরভী, পারিজাত, হাপাবমালি, কর্পূর, হরিতকি, যষ্টিমধু, মাধবী, তারাঝরা, মাইকাস, নীলমণিলতা, হৈমন্তী সহ দুর্লভ প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ। প্রাসাদের মধ্যে পরিখা বা লেকের পাড়ে সব বৃক্ষের মহাসমারোহ। ইতালীয় গার্ডেন উত্তরা গণভবনের সর্বাধিক উল্লেখযোগ্য অংশ। বাগানটির আসবাবপত্র রাজা দয়ারাম ইতালি থেকে আনিয়েছিলেন। ছিপ হাতে কালো রঙের মার্বেল পাথরের মূর্তিটি উপভোগ্য। বেঞ্চগুলো কলকাতা থেকে আনানো হয়েছিল। হাঁড়িকন্যা পাথরের মূর্তিটির এক হাত ভাঙা, হাতের কবজিটি স্বর্ণ দিয়ে বাঁধাই করা ছিল। উত্তরা গণভবন চত্বরে গোলপুকুর, পদ্মপুকুর, শ্যামসাগর, কাছারি পুকুর, কালীপুকুর, কেষ্টজির পুকুর নামে 6টি পুকুর রয়েছে। এছাড়া গণভবনের ভেতরে চারপাশে সুপ্রশস্ত পরিখা রয়েছে। প্রতিটি পুকুর পরিখায় শান বাঁধানো একাধিক ঘাট আছে। এছাড়া গণভবনের ভেতরে চারপাশে সুপ্রশস্ত পরিখা রয়েছে। প্রতিটি পুকুর পরিখায় শান বাঁধানো একাধিক ঘাট আছে। দীর্ঘদিন সংস্কার না করায় পুকুরগুলো ভরাট হয়ে গিয়েছে, ঘাট ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। প্রাচীন এই অবকাঠামোকে ঘিরে অজস্র আম, জাম, লিচু, কাঁঠাল, মেহগনি, পাম ও চন্দনা সহ দুর্লভ জাতের গাছ লাগানো ছিল। অযত্ন আর অবহেলায় ইতোমধ্যে অনেক গাছ বিলুপ্ত হয়ে গেছে। উত্তরা গণভবনের মধ্যে উত্তরা গণভবন সংগ্রহশালা অবস্থিত, যা 2018 সালের 9 মার্চ স্থাপিত হয়। উত্তরা গণভবনের পুরাতন ট্র্যাজেডির স্থাপিত সংগ্রহশালায় বিভিন্ন রাজার আমলের অন্তত শতাধিক জিনিসপত্র ও দুষ্প্রাপ্য সামগ্রী স্থান পেয়েছে। অতীতের সাথে বর্তমানের মেলবন্ধন তৈরি করেছে এই সংগ্রহশালা। সংগ্রহশালার করিডোরে রাজারা প্রমোদনাথ রায় ও সস্ত্রীক রাজা দয়ারামের ছবি আর রাজবাড়ি সংক্ষিপ্ত বিবরণ। মার্বেল পাথরের রাজকীয় বাথটাব, ডান পাশের কক্ষে রাজার পালঙ্ক, ঘূর্ণয়মান চেয়ার টেবিল, আরাম চেয়ার আর ড্রেসিং টেবিল স্থাপন করে যেন তৈরি করা হয়েছে রাজার শয়নকক্ষ। বাম পাশের দ্বিতীয় কক্ষে শোভা বাড়াচ্ছে রাজসিংহাসন, রাজার মুকুট আর রাজার গ্রাউন্ড। আরও আছে মার্বেল পাথরের থালা, বাটি, কাচের জার, পিতলের গোলাপ জলদানি, চীনামাটির ডিনার সেট। এই কক্ষে লেখক গবেষকরা অনায়াসে লেখার উপাদান পেয়ে যাবেন। রাজপরিবারের লাইব্রেরির বই আর শেষ রাজা প্রতিভানাথ রায়ের ইন্স্যুরেন্স বিষয়ক কাগজপত্রের মধ্যে একটি কক্ষ রাজকুমারী ইন্দ্রপ্রভা চৌধুরানীর। সুলেখক ইন্দুপ্রভাকে রাখা হয়েছে তারই পিতলের ছবির ফ্রেমে। আছে তার ব্যক্তিগত ডায়েরি, আত্মজীবনী, পাণ্ডুলিপি ও তার কাছে লেখা স্বামী মহেন্দ্রনাথ চৌধুরীর রাশি রাশি চিঠি। দর্শনার্থীদের জন্য ইন্দুপ্রভার লেখা বঙ্গোপসাগর কবিতাটি ফ্রেমে বাঁধাই করে দেয়ালে টানানো হয়েছে। 67 লাইনের এই কবিতায় মুগ্ধ কবি বর্ণনা করেছেন বঙ্গোপসাগরের রূপ সৌন্দর্য।
করিডোর ছাড়াও সংগ্রহশালার 10টি কক্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব আসবাবপত্র, বিশেষ করে রকমারি সব টেবিল। এর মধ্যে ডিম্বাকৃতির টেবিল, গোলাকার টেবিল, দোতলা টেবিল, প্রসাধনী টেবিল, অষ্টভুজ টেবিল, চতুর্ভুজ টেবিল, কর্নার টেবিল, গার্ডেন ফ্যান, কাম টি টেবিল ইত্যাদি। প্রায় 300 বছর আগে 1734 খ্রিস্টাব্দে দয়ারাম রায় উত্তরা গণভবন খ্যাত দীঘাপতিয়া রাজবাড়ির গোড়াপত্তন করেন। 1897 সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী, চিত্রশিল্পী এবং কারিগরদের সহায়তায় এই নয়নাভিরাম রাজপ্রাসাদ নির্মাণ করেন। দীঘাপতিয়া রাজপরিবারকে নিয়েই এই সংগ্রহশালায় পূর্ণতা দেওয়া হয়েছে। ছিল দীঘাপতিয়া রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।